স্বামী শ্রদ্ধানন্দ, আমাদের কাছে খবর আছে যে তোমার গুরুকুলে বোমা রয়েছে। তুমি এখানে বোমা তৈরি করো। হ্যাঁ, এখানে বোমা তৈরি করি। আসুন আপনাকে বোমা দেখাই। চলো। এই হলো আমাদের বোমা। এই এক একটা বোমা আপনাদের হাজার বোমার চেয়ে বেশি শক্তিশালী। আর যেদিন এই বোমা ফাটবে, সেদিন দেশে শুধু সত্য অহিংসার প্রেমই থাকবে। সব অন্যায়, সমস্ত সন্ত্রাস শেষ হয়ে যাবে। ননসেন্স! তুমি আমাদের বোকা বানাচ্ছ। খালাসি না। স্যার, আনাচে কানাচে খুঁজে দেখেছি, কিছুই পাওয়া যায়নি। চলো। দাঁড়ান উপাধীক্ষক মহাশয়। আপনাদের ভাইসরয় এসেছিলেন, তখনও আমি পুলিশকে উর্দি পড়ে ভেতরে আসবার অনুমতি দিইনি, কারণ গুরুকুলের এই পবিত্র পরিবেশে পুলিশের আর কি প্রয়োজন। কিন্তু যখন এখানে বোমা খুঁজতে খুঁজতে এসেই পড়লেন, তবে বোম বানানোর ফর্মুলাটাও নিয়ে যান। ধরুন, এটা মন দিয়ে পড়বেন, ভালো বোমা তৈরি হবেন। এটাকে তুমি ওর বোমা তৈরির ফর্মুলার বই বলছো? এটা তো কোনো দয়ানন্দ নামের রাইটারের বই, বোমা তৈরির ফর্মুলার বই। ও ভীষণ চালাক, অনেক বুদ্ধি ধরে মাথায়। খোঁজ নাও ওকে এবং ওর ব্যাকগ্রাউন্ড কি। যাও। Yes, sir. Sir, স্বামী শ্রদ্ধানন্দের জন্ম 22nd February 1856-এ
জালান্ধার ডিস্ট্রিক্টের থালবন ভিলেজে হয়েছিল। ওর বাবার নাম ছিল নানক চাঁদ ছাত্রিয়া, ওর ছোটবেলার নাম ছিল মুন্সি রাম। প্রথমে ও আর 4-5টা ছেলের মতোই ছিল, কিন্তু সাল 1879-এ ও বড়লি টাউন হলে দয়ানন্দ সরস্বতীর সঙ্গে ওর আলাপ হয়। এরপর ধীরে ধীরে ওর চিন্তা ভাবনার দিশা পাল্টে যায় এবং তারপর সত্যার্থ প্রকাশ থেকে ইন্সপায়ার্ড হয়ে ও আর্য সমাজের মেম্বার হয়ে গেল। আর স্যার, ওর মাথায় ধর্মপ্রচারের এমন ভূত চাপল যে ও খুবই দ্রুত পুরো পাঞ্জাবে আর্য ধর্মের প্রচার করে ফেলল এবং পেশাগত দিক থেকে উকিল হওয়া সত্ত্বেও এডুকেশন ও সোশ্যাল সার্ভিসের ফিল্ডে একটানা কাজ করে 2রা মার্চ 1902 সালে কাংড়ি ভিলেজে ও গুরুকুল কাংড়ির প্রতিষ্ঠা করল। ওর গুরুকুলে ভাইসরয় চেমসফোর্ড পর্যন্ত অতিথি হিসেবে গিয়েছে এবং তিনি 1 লক্ষ টাকার বার্ষিক ডোনেশন অফার করেছিলেন। দেন ও রিফিউজ করে দিল। হাউ ডিয়ার হি! এত সাহস থেকে পায়? স্যার, ও খুবই সাংঘাতিক লোক। ওর সাহসের কথা আর কি বলবো, ও তো কাউকেই ভয় পায় না। স্যার, ও গুরুকুল এমন জায়গায় বানিয়েছে যেখানে জঙ্গলি জানোয়ার, চিতাবাঘ ও হাতি ঘুরে বেড়ায়। একবার তো রাত 9টা নাগাদ ওর অফিসে বাঘ ঢুকে পড়েছিল। দেন ও এতটাই নির্ভীক মানুষ যে বাঘের চোখে চোখ রেখে এক দৃষ্টিতে চেয়ে রইল, তারপর ডাস্টবিন তুলে নিয়ে বাঘটার মাথায় মারল। ডাস্টবিনের কাগজের টুকরোগুলো উড়তে দেখে বাঘটা কনফিউজড হয়ে গেল। সে বুঝতেই পারলো না যে ওই কাগজের ছোট ছোট টুকরোগুলো আসলে কি, আর সে ভয়ে পালিয়ে গেল। ইয়েস স্যার, এই লোকটা এতটাই সাংঘাতিক যে বাঘের সাইকোলজি পর্যন্ত পড়তে পারে। ম্যাকলের শিক্ষা পদ্ধতি ভারতবর্ষকে পরাধীন করবার জন্য, আমাদের সংস্কৃতি, রাষ্ট্র আর ধর্মকে নষ্ট করে দেওয়ার জন্য। সেই জন্য আমাদের সংস্কৃতি আর রাষ্ট্রকে বাঁচানোর জন্য আমরা এই গুরুকুল প্রতিষ্ঠা করেছি। এই গুরুকুলের চিন্তাটা আপনার মাথায় এলো কি করে? মহর্ষি দয়ানন্দ সত্যার্থ প্রকাশে গুরুকুলে বালকদের শিক্ষার বিষয়ে খুবই বিস্তারিতভাবে লিখেছেন। এই গুরুকুল সেটারই অনুকরণ মাত্র। আসুন। স্বামীজি, আমি শুনেছি গুরুকুলের কাজে ফান্ড কালেক্ট করার কথায় আপনি বলেছিলেন যে যতদিন পর্যন্ত 30,000 রুপিস কালেক্ট না হয় ততদিন পর্যন্ত আপনি নিজের ঘরে পা রাখবেন না। আর মাত্র 6 মান্থসে আপনি 40,000 রুপিস কালেক্ট করে নিয়েছিলেন। একেবারে ঠিক শুনেছেন। স্বামীজি, আপনার এফার্টে এই গুরুকুল এতটাই পপুলার হয়েছে যে লেফটেন্যান্ট গভর্নর জেমস মেথন আর গভর্নর জেনারেল ভাইসরয় চেমসফোর্ড অতিথি হয়ে একবার এখানে এসেছিলেন। আর গভর্নর জেনারেল তো আপনার গুরুকুলের জন্য 1 লাখ ইয়ারলি ডোনেশন দেওয়ার অফার পর্যন্ত দিয়েছিলেন। বাট আপনি সেই গভর্নমেন্ট ডোনেশন রিফিউজ করেছিলেন। Why? আমি ডোনেশনের লোভে গুরুকুল চালাচ্ছি না। আমার লোভ শুধু এইটুকুই যে এই গুরুকুল থেকে বাচ্চারা তৈরি হয়ে বেরিয়ে দেশের ভবিষ্যৎ গড়ে তুলুক এবং নিজেদের জন্মভূমিকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করুক। আর এমনিতেও যদি সরকারের থেকে চাঁদা নিতাম তবে অবশ্যই আমাকে তাদের ইচ্ছে মতন গুরুকুল চালাতে হতো, যেখানে আমি বৈদিক নিয়ম অনুযায়ী এই গুরুকুলকে চালাতে চাই। আপনি গভর্নর জেনারেলকে ফিরিয়ে দিয়েছেন। আপনার ভয় করেনি যদি উনি রেগে যান? ভয় শুধু তারাই পায় যারা নিজের হিতাহিতের কথা ভাবে। আমাদের গুরুকুলের প্রতিটি শিশুও শুধুমাত্র দেশের হিতের কথা ভাবে। কাজেই এখানে ভয়ের চিন্তাটুকুও নেই। ওই ছেলেটিকে দেখছেন,
ওর নাম হলো মহেন্দ্র। একবার জঙ্গলে ওর ওপরে বাঘ হামলা করেছিল। ও নিজের হকি স্টিক দিয়ে বাঘটাকে ওখানেই মেরে ফেলেছিল। রাওলাট অ্যাক্টের এই আইন একটি দমনমূলক আইন। এই আইন অনুযায়ী যে কাউকে যে কোনো সময়ে সরকারি গতিবিধির বিরুদ্ধে শুধুমাত্র সন্দেহের ভিত্তিতে 2 বছরের জন্য গ্রেফতার করা যেতে পারে। এমন আইনের আমাদের বিরোধিতা করা উচিত। আর্যদের এই দেশে শুধুমাত্র আর্যদেরই শাসন চলা উচিত, কোনো বিদেশির নয়। কিন্তু স্বামীজি, আমরা শাসন ব্যবস্থা কিভাবে পাল্টাবো? আর এমনিতেও আমরা আজ এই আইনের বিষয়ে আলোচনা করার জন্য একজোট হয়েছি। এই আইনের বিরোধিতা করাই এই শাসন ব্যবস্থাকে উপড়ে ফেলার একমাত্র উপায়। আমাদের একটি সত্যাগ্রহ প্রতিজ্ঞাপত্র লিখে তাতে সবাই মিলে সই করা উচিত। আর যারা যেখানে আছে তাদের সেখানেই কঠিন আন্দোলন করা দরকার। সরকারের ভয় এমন প্রতিজ্ঞাপত্রে কেই বা সই করবে? অন্যরা কি করবে জানা নেই, তবে সেই প্রতিজ্ঞাপত্রের ওপর সবার প্রথমে আমার সই থাকবে। রাওলাট অ্যাক্ট ফিরিয়ে নাও। ভারত মাতা রাওলাট অ্যাক্ট ফিরিয়ে নাও। ভারত মাতা রাওলাট অ্যাক্ট ফিরিয়ে নাও। ভারত মাতা রাওলাট অ্যাক্ট ফিরিয়ে নাও। রাওলাট অ্যাক্ট ফিরিয়ে নাও। রাওলাট অ্যাক্ট ফিরিয়ে নাও। এই লোকটাকে জয় এই লোকটার মিছিলের জয় দেবেই রাওলাট অ্যাক্ট ফিরিয়ে নাও। রাওলাট অ্যাক্ট ফিরিয়ে নাও। রাওলাট অ্যাক্ট ফিরিয়ে নাও। আপনারা এখানেই দাঁড়ান, ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই।
চালালেন কেন? সরে যাও, নয়তো ঝাঁঝা করে দেবো। চালাও গুলি। চালাও। এই, সবাই বন্দুক নামাও। ওদের ছেড়ে দাও। গুলি চালালেন কেন? It was a misfire. ভুল করে চলে গেছে। Let them go. সবই সুন্দরবনের জয়! সবই সুন্দরবনের জয়! সবই সুন্দরবনের জয়! সবই সুন্দরবনের জয়! This man is too dangerous for us. Too dangerous. হ্যাঁ। একটা কথা জানো মিস্টার হক, যে মানুষ মৃত্যুকে ভয় পায় না তার চেয়ে বেশি বিপজ্জনক আর কোনো মানুষ হতে পারে না। আর এই সন্ন্যাসীরও মৃত্যু ভয় বলে কিছু নেই। মৃত্যুকে তো আখ্যাই করে না। আর এখানকার পাবলিক ওর স্পিচ শোনার জন্য একেবারে পাগল হয়ে যায়, ম্যাড হয়ে যায়। ওই সন্ন্যাসী যা বলে সবাই তা মেনে নেয়। একে আটকাতে হবে ইন্সপেক্টর হক, আটকাতে হবে। বাট হাউ? কিচ্ছু বুঝতে পারছি না এই সন্ন্যাসীকে আটকাবো কি করে। Do one thing. খেপিয়ে তোলো। মুসলমানদের ওর বিরুদ্ধে খেপিয়ে দাও। মুসলমানদের ওর বিরুদ্ধে এটা বলে খেপিয়ে তোলো যে এই সন্ন্যাসী একজন আর্য সন্ন্যাসী। স্যার, উনি আর্য সন্ন্যাসী হতে পারেন, কিন্তু মুসলমানদেরও সমান ভালোবাসেন। এই কারণেই মুসলমানেরা ওনাকে জামে মসজিদের বক্তৃতা দেওয়ার জন্য ডেকেছে। 4 এপ্রিল উনি বক্তৃতা দিতে যাবেন। অ্যান্ড স্যার, আজ পর্যন্ত গান্ধীকেও মুসলমানেরা জামে মসজিদে স্পিচ দেওয়ার জন্য কখনো ডাকেনি। আজকে খবরের কাগজ দেখেছেন? পুরো কাগজে শুধু স্বামী শ্রদ্ধানন্দের কথাই লেখা। জামে মসজিদে বেদ মন্ত্র দিয়ে উনি নিজের ভাষণ আরম্ভ করলেন, আর মুসলমান জনতা ওনার ভাষণ শুনে হাততালি দিয়ে দিয়ে একেবারে পাগল হয়ে যাচ্ছিল। হিন্দু মুসলমান ঐক্যের এর চেয়ে বড় উদাহরণ আর হতেই পারে না। অদ্ভুত লিডারশিপ কোয়ালিটি আছে স্বামীজির মধ্যে। ছবিটা বেশ ভালো এসেছে। কি করি, কি যে করি এই সন্ন্যাসীকে নিয়ে কিচ্ছু বুঝতে পারছি না।
কিচ্ছু না। First time in my life I'm feeling I'm helpless. আমাদের পলিসি হলো হিন্দু মুসলমানদের মধ্যে লড়াই বাঁধিয়ে রাজত্ব করা। কিন্তু এ এমন একজন সন্ন্যাসী যে কিনা জামা মসজিদে যায়, গিয়ে ভাষণ দেয় আর ভাষণ দিয়ে চলে যায়। কি করি যে এই সন্ন্যাসীকে নিয়ে, কি করি? হেই ড্যানিশ, তুমি তো আমাকে একটু গাইড করো যে এই সন্ন্যাসীকে নিয়ে আমার কি করা উচিত, কিছু তো বলো। ওয়াটার স্যার, আপনি টেনশনে আছেন? ওয়াটার গুড স্যার। থ্যাংক ইউ। স্বামীজি, টি স্যার, হট চা। কিন্তু আমি তো চা চাইনি। কিন্তু আমায় তো চাইতে হবে স্যার। তোমার আবার কি চাই? ছুটি, হলিডে স্যার। তোমার ছুটি চাই? এখানে আমি টেনশনে মরছি আর তোমার কিনা ছুটি চাই? ছুটি তুমি পাবে না। গেট আউট! গিয়ে নিজের কাজ করো। ওকে স্যার। যখন তখন ছুটি চাই। ছোট বাবু, স্যার, ভেরি আর্জেন্ট স্যার। আই এম গোয়িং ফ্রম গ্রাম। স্যার ছুটি দিন না স্যার। ব্লাডি ফুল! আমি তোমায় বললাম না যে ছুটি পাবে না মানে ছুটি পাবে না। যাও, গিয়ে নিজের কাজ করো। ইডিয়েট। ওকে স্যার। স্যার, আমায় তো যেতেই হবে স্যার। ভেরি আর্জেন্ট স্যার। ভুল সময় ছুটি চাইছি, কিন্তু ছুটি আমার চাই স্যার, প্লিজ। হোয়াট? আমি তোমাকে দুবার বললাম যে তোমাকে ছুটি আমি দেব না, কিন্তু তা সত্ত্বেও তুমি আবার ফিরে এসেছো। একটা কথা বলো, তুমি কি আমাদের মতন ইংরেজ অফিসারদের একটুও ভয় পাও না? তুমি কি আর্য সমাজী নাকি? না স্যার, আমি আর্য সমাজী নই। আমি তো মুসলিম স্যার। তো তুমি নিশ্চয়ই মুসলিম আর্য সমাজী। মুসলিম আর্য সমাজী? সেটা আবার কি? ও, এবার বুঝতে পেরেছি ইংরেজরা আর্য সমাজীদের কতটা ভয় পায়। এর চেয়ে তো আমি আর্য সমাজী হয়ে গেলেই ভালো। নাও না নাও নাও, তুমি আর্য সমাজী হয়েও না। তুমি তোমার বউ বাচ্চার সঙ্গে দেখা করতে চাও, ওদের কাছে যেতে চাও। আমি তোমার ছুটি স্যাংশন করছি। হ্যাঁ, আর বাড়ি যাওয়ার জন্য আমি তোমাকে কিছু টাকাও দিচ্ছি। কাউকে বলতে চাও না যে আমি তোমাকে এটা দিলাম। নিশ্চিন্তে যাও, নিশ্চিন্তে ফিরে এসো, মজা করো। কিন্তু আমাকে একটা প্রমিস করো যে তুমি আর্য সমাজী ভুলেও হবে না। প্রমিস? প্রমিস স্যার। Go. Go. Happy journey. Oh my God. কিচ্ছু বুঝতে পারছি না যে আমার কি করা উচিত। একদিকে এই আর্য সমাজী যে আমার ঘুম কেড়ে নিয়েছে, আর একদিকে এরা যারা তাদের সংখ্যা বাড়াচ্ছে। ঠিক আছে, অন্তত একজন আর্য সমাজী তো কমলো। এবার আমি চা খাবো। চা? Oh, tea. Oh, over tea. It's very hot.
স্বামীজি। জালিয়ানওয়ালা বাগে বড় নৃশংসভাবে মেরেছে এই ইংরেজরা আমাদের ভাইদের। তাদের এখন আমাদের সাহায্যের প্রয়োজন। গুরুকুলের বাকি ছাত্রদের সঙ্গে নিয়ে নাও, আমরা অমৃতসর যাব। এটা কি ধরনের ব্যবস্থা যেখানে আহতদের এভাবে মাটিতে শুয়ে রাখা হয়েছে? ডক্টর, যত শীঘ্র সম্ভব সুস্থ করে ফেলুন, কারণ এই আঘাত এদের শরীরে না, বরং আমার শরীরে হয়েছে। আর শোনো, এদের জন্য উন্নত মানের বিছানায় থাকবার জায়গার ব্যবস্থা করো, আর এদের এতটাই যত্ন নাও, এত সেবা করো, যাতে ভারত মায়ের এই সন্তানরা আবার নিজেদের পায়ে দাঁড়িয়ে ওঠে, ওই ইংরেজদের বিরুদ্ধে লড়াই করতে পারে। স্বামীজি, জালিয়ানওয়ালার ঘটনায় পাঞ্জাবের জনগণ প্রচন্ড ভয় পেয়ে আছে। সবাই চাইছে যাতে অমৃতসরে হতে চলা কংগ্রেস অধিবেশনকে স্থগিত না করা হয়। কিন্তু সামরিক আইনের ভয়ে কেউ আর কংগ্রেসের প্রধান সভাপতির দায়িত্ব নিতে রাজি হচ্ছে না। এই দায়িত্বটা আমি নিলাম, কারণ এই অধিবেশন যদি এখানে না হয়, আমাদের শহীদ এবং আহতদের এর থেকে বড় অপমান আর কিছুতে হতে পারে না। তাই আমি এই দায়িত্বটা নেব। যদি আমরা আমাদের জাতিকে স্বাধীন দেখতে চাই, আমাদের মাতৃভূমিকে পরাধীনতা শৃঙ্খল থেকে মুক্ত করতে চাই, তাহলে প্রথমে আমাদের স্বয়ং সদাচারের প্রতীক হয়ে উঠে আমাদের সন্তানদের মধ্যে সদাচারের বীজ বপন করতে হবে। কারণ যখন আমাদের সন্তানরা সদাচারী হবে, আমাদের শিক্ষা পদ্ধতি রাষ্ট্রবাদী হবে, তখনই আমাদের দেশের প্রয়োজনগুলো পূরণ করবার মতো যুবক তৈরি হবে। না হলে আমাদের সন্তানরা বিদেশি চিন্তাধারা ও বিদেশি সভ্যতার দাস হয়ে থেকে যাবে। কারণ বিদেশি শিক্ষা কেবল বিদেশি মস্তিষ্কই তৈরি করে। আমাদের নীতি
বসুধৈব কুটুম্বকমের নীতি। প্রত্যেক ব্যক্তি আমাদের ভাই, কেউই আমাদের শত্রু নয়, বরং আমাদের মধ্যে যে অসাধুতা ও ক্রোধের প্রবৃত্তি রয়েছে সেগুলোই আমাদের শত্রু। পলিটিক্যাল অধিকারের জন্য সোচ্চার মানুষগুলোই যদি চরিত্রহীন হয়, তাহলে এই দেশ রসাতলে যাবে। কারণ যেমন আমাদের চরিত্র হবে, তেমনই হবে আমাদের রাষ্ট্র। উন্নত চরিত্রই উন্নত রাষ্ট্র তৈরি করে। পাঞ্জাব স্টেটের প্রতিটি প্রবলেম দিল্লি হয়ে এখানে আসে, আর এই সব প্রবলেমের পেছনে স্বামী শ্রদ্ধানন্দেরই হাত রয়েছে। এখানে ব্রিটিশ সরকারের এগেনস্টে যত কিছু হয়, সবকিছুর মাস্টার মাইন্ড স্বামী শ্রদ্ধানন্দই বটে। অ্যারেস্ট করো। স্বামী শ্রদ্ধানন্দের জয়, স্বামী শ্রদ্ধানন্দের জয়, স্বামী শ্রদ্ধানন্দের জয়, স্বামী শ্রদ্ধানন্দের জয়, স্বামী শ্রদ্ধানন্দের জয়। অবশেষে ইংরেজদের মনস্কামনা পূর্ণ হয়েই গেল। সবই ঈশ্বরের কৃপা। বেচারা ইংরেজ আপনাকে অ্যারেস্ট করার জন্য কেমন উঠে পড়ে লেগেছিল। দিল্লির সত্যাগ্রহের সময় আপনাকে অ্যারেস্ট করতে চেয়েছিল, অমৃতসর অধিবেশনের সময়ও আপনাকে অ্যারেস্ট করতে চেয়েছিল, গুরুকুলের জন্য যখন আপনি ফান্ড সংগ্রহ করতে গেলেন তখনও আপনাকে অ্যারেস্ট করতে চেয়েছিল, দলিত উদ্ধার সভার প্রতিষ্ঠার সময় আপনাকে অ্যারেস্ট করতে চেয়েছিল, প্রিন্সের দিল্লি আগমনকে আপনি যখন বয়কট করলেন তখনও আপনাকে অ্যারেস্ট করতে চেয়েছিল। তবে এইবার গুরুকে বাগের সত্যাগ্রহের সময় বেচারীরা আপনাকে অ্যারেস্ট করার সাহস জোটাতে পারলো। ইয়েস স্যার, স্বামীজি কাগজ আর কলম চেয়ে পাঠিয়েছেন। কেন? উনি বলছেন যে উনি আত্মকথা লিখতে চান। হোয়াট? এ আবার কেমন লোক? লোকটা জেলে বসে অটোবায়োগ্রাফি লিখতে চাইছে? আমার মনে হয় ও বিশ্বের প্রথম লোক যে জেলে বসে অটোবায়োগ্রাফি লেখার ইচ্ছে রাখে। স্যার, বিশ্বের কথা আমি বলতে পারবো না, কিন্তু এই দেশের প্রথম মানুষ তো বটেই। ওকে, গিভ ইট টু হিম দেন।
এরপর বক্তৃতা শেষ হলে নিজামী এই বইটা বিতরণ করলেন। এবং নির্দেশ দিলেন যে প্রতিটি মুসলমানের হাতে যেন এই বইটা থাকে। আমি আর কি বলবো? আমরা তো সেই গুরুর অনুগামী যিনি তাকে বিষ খেতে দিয়েছিল, সেই ব্যক্তিকেও ক্ষমা করেছি। আমি তো প্রত্যেক সম্প্রদায়ের মানুষকে অন্তর থেকে বোঝাই। এই গুরুকুলে কতবার আমার মুসলমান বন্ধুরা কোন রকম বাধা ছাড়া দিনে 5 ওয়াক্ত নামাজ পড়েছে। খ্রিস্টান বন্ধুরা তাদের ধর্ম অনুযায়ী সেখানে উপাসনা করেছে। আমিও তাদের ধর্মস্থলে যাই এবং অন্তর থেকে সেই জায়গাগুলোকে শ্রদ্ধাও করি। এটা শুনে স্তব্ধ হয়ে গেলাম যে আমার প্রিয় বন্ধু খাজা হাসান নিজামী এই ধরনের বক্তৃতা দিচ্ছেন আর এই সব বই বিতরণ করছেন। কিন্তু স্বামীজি, এই ষড়যন্ত্রের মোকাবিলা আমরা কিভাবে করব? কে বলেছে আপনারা অস্পৃশ্য? আমি আপনাদের বুকে টেনে নিতে রাজি আছি। আপনারাই হলেন দেশের শক্তি, আমাদের শক্তি। এটা সত্য যে বহু শতাব্দী ধরে আপনাদের অস্পৃশ্য বলে সমাজের মূল ধারা থেকে সরিয়ে রাখা হয়েছে, কিন্তু আমি আমার প্রতিটি দলিত ভাইয়ের সঙ্গে রয়েছি। যদি কোনো ধর্ষণকারী একজন মহিলাকে নৃশংসভাবে ধর্ষণ করে বা তাকে তুলে নিয়ে চলে যায়, তাতে সেই মহিলার কি দোষ? এতে তার ধর্ম কিভাবে বদলে যায়? এইসব মানুষের সঙ্গে সহযোগিতা করবার পরিবর্তে, এদের সহানুভূতি জানানোর পরিবর্তে আপনারা এনাদের তিরস্কৃত করে সমাজের বাইরে বার করে দিচ্ছেন। অন্য ধর্ম গ্রহণ করতে বাধ্য করছেন। ওনারা আমাদেরই ছিলেন এবং আমাদেরই থাকবেন। তাই আমরা সকলে একসাথে বসে ভোজন করব আর এনাদের মন থেকে মেনে নেব। আমি এটা ভাবতেও পারিনি যে এই সন্ন্যাসী আমাদের জন্য এতটা বিপজ্জনক হয়ে উঠবে।
একে তো এই সন্ন্যাসীর লেখা বিপদের ঘন্টা বইটা হিন্দুদের মাথার 12টা বাজিয়ে দিয়েছে, তার উপর এই সন্ন্যাসী আর ওর কর্মীগুলো গ্রামে গঞ্জে ঘুরে মুসলমান হওয়ার লোকগুলোকে হিন্দু বানিয়ে চলেছে। তাছাড়া যেই অস্পৃশ্যদের মুসলিম বানাতে চাইছিলাম তাদের জন্য এই সন্ন্যাসী আর্যনগর নামে বস্তি বানিয়ে দিচ্ছে। আর আমরা সবাই এখানে বসে তামাশা দেখছি, তামাশা। মৌলানা সাহেব, এই কাফের তো আপনার খুব দোস্ত ছিল, ওর কোনো দুর্বলতা তো অবশ্যই থাকবে। দুর্বলতা তো তার থাকে যার মনে কোনো কিছু পাওয়ার জন্য লোভ থাকে, কিন্তু এই সন্ন্যাসীর মনে তো কোনো কিছু পাওয়ার জন্য কোনো লোভই নেই। যাই হোক, এর জন্য কোনো না কোনো ব্যবস্থা তো নিতেই হবে। স্বামীজি, আপনার এই শুদ্ধি অভিযানের জন্য মুসলমানেরা ক্ষুণ্ণ হচ্ছেন। আমি তো শুধু সমাজের তিরস্কৃত এবং পীড়িত মানুষদের সমাজের মূল ধারায় নিয়ে আসবার চেষ্টা করছি। আমার মনে হয় না যে এতে মুসলমান ভাইদের ক্ষুণ্ণ হওয়া উচিত। স্বামীজি, কংগ্রেস হলো একটি রাজনৈতিক পার্টি, আর আপনি সেটার সদস্য। আমরা এটা চাই না যে কোনো সম্প্রদায়ের মানুষ ক্ষুণ্ণ হোক। গান্ধীজি, আমি সারাটা জীবন যতগুলো কাজ করেছি অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে করেছি। সেজন্য সন্ন্যাস গ্রহণ করবার সময় আমি নিজের নাম শ্রদ্ধানন্দ রেখেছি। এটাই বিশ্বাস করি যে আমরা সবাই একই পরম পিতার সন্তান। কাজেই মানুষ মাত্রকেই বন্ধুরূপে দেখা উচিত, ভাইয়ের মতন ভাবা উচিত। কিন্তু কেউ যদি কাউকে দলিত ভেবে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে কিংবা কোনো মহিলার ওপর বলপ্রয়োগ করে, সেক্ষেত্রে আমার মানবিকতা বলে যে তাকে সাহায্য করা উচিত। এর জন্য যদি কংগ্রেস পার্টির কোনো সমস্যা হয়ে থাকে তবে সদস্য পদ থেকে এখনই পদত্যাগ করছি। এটা খুবই লজ্জার কথা যে এই মন্দিরের চারপাশের রাস্তা দিয়ে একজন মুসলিম যেতে পারেন, একজন খ্রিস্টানও যেতে পারেন, কিন্তু আমাদের দলিত ভাইরা যেতে পারে না। এই অন্যায়টা আমরা কার প্রতি করছি? এই অন্যায় আমরা অন্য কারোর প্রতি নয়, বরং নিজেদের প্রতিই করছি। কারণ এই দলিত ভাইয়েরা আর কেউ নয়, বরং আমাদেরই আত্মার অংশ, আমাদেরই স্বরূপ। আমি কংগ্রেসের অধিবেশনে প্রচুর চেষ্টা করে দলিত ভাইদের জন্য সমান অধিকারের প্রস্তাব পাশ করিয়েছিলাম, কিন্তু কাকিনাড়ার কংগ্রেস অধিবেশনে যার অধ্যক্ষ ছিলেন মৌলানা মোহাম্মদ আলী, উনি এই প্রস্তাব দেন যে দলিতদের হিন্দু এবং মুসলমানদের মধ্যে সমানভাবে ভাগ করে দাও। এ কেমন মানসিকতা? দলিত ভাইয়েরা আদিকাল থেকে বৈদিক ছিলেন আর বৈদিকই থাকবেন।
এনারা আমাদের সঙ্গেই খাবেন, আমাদের সঙ্গেই শোবেন, আমাদের সঙ্গেই থাকবেন, আর পুজোতেও একসাথে অংশগ্রহণ করবেন। শিব শিব শম্ভো মহাদেব সাম্ব সদা শিব। এই অধিবেশনে আমাদের কিছু সুনির্দিষ্ট সিদ্ধান্ত নিতে হবে। গান্ধীজি, স্বামী শ্রদ্ধানন্দ আপনাকে এই চিঠিটা পাঠিয়েছেন। স্বামীজি লিখেছেন, অনুগ্রহ করে সর্বভারতীয় কংগ্রেস কমিটির সেসব সভাসদেরা যারা ভৃত্য রাখতে অভ্যস্ত, তারা যেন শুধুমাত্র দলিত ভৃত্যদেরই রাখেন, আর যারা এমনটা পারছেন না তারা এই সামাজিক জীবনে বাঁচার অধিকারী নন বলেই ভাবা হোক। এটা আবার কেমন কথা? এবার কি আমরা স্বামীজির শর্ত মেনে রাজনীতি করব? মনে হচ্ছে ওয়াইকমে দলিতদের জন্য সত্যাগ্রহ করার পর উনি একটু বেশি উৎসাহী হয়ে ভাই, পড়েছেন। হতেই হবে। স্বামীজি প্রথম ব্যক্তি যিনি অস্পৃশ্যদের দলিত বলেছেন এবং নিজের সর্বশক্তি দিয়ে তাদের সম্মানের জন্য লড়ছেন। এই দেখুন, ওয়াইকমে উনি অস্পৃশ্যদের তাদের অধিকার তো পাইয়ে দিয়েছেন। গান্ধীজি, স্বামীজিকে এই চিঠির উত্তরে কি লেখা যেতে পারে? আরে, উত্তর দেওয়ার আবার কি দরকার? আমরা কি স্বামীজিকে উত্তর দিতে বাধ্য নাকি? এমনিতেও স্বামীজি এখন আর এই কংগ্রেস পার্টির সদস্য নন। ঠিক বলেছেন আপনি। না না, উত্তর তো অবশ্যই দেওয়া উচিত। ওনাকে লিখে দিন যে ওনার প্রস্তাব অতি প্রশংসনীয়। ঠিক আছে। মারো মারো, ধরো, ওদিকে যাচ্ছে, ধরো, মারো, 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 আসুন আসুন গান্ধীজি, স্বামীজি নমস্কার। বসুন না। আপনার সঙ্গে কিছু কথা আছে, একান্তে। অবশ্যই, আসুন। আসুন আসুন, বসুন।
হে ঈশ্বর, আমায় শক্তি দাও, আমায় শক্তি দাও যাতে আমি রাজনৈতিক সুবিধাবাদের বিরুদ্ধে লড়তে পারি। তোমার এই সৃষ্টিতে জন্মানো সকল মানুষকে যেন সেবা করতে পারি। আমার জীবনের প্রতিটি শ্বাস প্রশ্বাস যেন তাদের উত্থানের জন্য অর্পণ করতে পারি। চারদিকে যতই ষড়যন্ত্র হোক, যত বিরোধিতা আসুক, আমি যেন সত্যের পথ থেকে বিচ্যুত না হই এবং সর্বদা মানবতার সেবা করতে পারি। আমায় শক্তি দাও ঈশ্বর, আমায় শক্তি দাও। স্বামীজি, লোকজন মিটিং এর জন্য এসে গেছে। ব্রিটিশ শাসন থেকে মুক্ত হওয়ার সবথেকে ভালো উপায় হল পঞ্চায়েতি আদালতের প্রতিষ্ঠা। গ্রামের সমস্যা যেন গ্রামেই নিষ্পত্তি হয়, যাতে ব্রিটিশ আদালত আর পুলিশের কোনো রকম প্রয়োজন না পড়ে। তাই আপনারা সবাই নিজেদের গ্রামে ফিরে যান এবং সেখানে পঞ্চায়েতি শাসন প্রতিষ্ঠা করা আরম্ভ করুন। হ্যাঁ স্বামীজি। আর আপনারা যে কাজই করুন না কেন, তার ভাষা শুধুমাত্র হিন্দি হওয়াই উচিত। কারণ হিন্দি হলো আমাদের মাতৃভাষা, আর এটির রাষ্ট্রভাষার গৌরব অবশ্যই পাওয়া উচিত। নিশ্চয়ই স্বামীজি, আমরা সবাই তার জন্য চেষ্টা করব। স্বামীজি, আমাদের গ্রামে প্রচুর বাল্য বিধবা রয়েছে, তাদের ব্যাপারে আপনি কি আদেশ করবেন? তাদেরকে বিবাহ দাও, তাদের সংসার গড়ে দাও, তাদের থেকে কেড়ে নেওয়া জীবনটা তাদের আবার ফিরিয়ে দাও। সমাজে নারীর সম্মান থাকাটা অত্যন্ত জরুরি। তাদের আনন্দ, তাদের শান্তি, তাদের নিরাপত্তা দেওয়াটা আমাদের দায়িত্ব। কে মা তুমি? স্বামীজি, আমার নাম আসগারি বেগম। আমার প্রাণের আশঙ্কা রয়েছে, আমাকে বাঁচান। আমি কোয়েটা থেকে ছুটতে ছুটতে আপনার কাছে এসেছি। তুমি আগে শান্ত হও, এখানে তুমি সম্পূর্ণ নিরাপদ। আপনি যাকে আসগারি বেগম বলছেন, তার নাম এখন শান্তি দেবী।
আর আমি কিন্তু জোর করে তাকে হিন্দু বানাইনি। আর এই কথাটা আপনি আমায় জিজ্ঞাসা করার বদলে স্বয়ং শান্তি দেবীকেই জিজ্ঞাসা করুন। দেখো আসগরি, এই ঘরে কিন্তু আর অন্য কেউ নেই। যদি তোমায় জোর করে হিন্দু বানানো হয়ে থাকে, একবার, শুধু একবার জানিয়ে দাও, সেই ওপরওয়ালা দিব্যি এদের প্রত্যেকের অবস্থা আমি খারাপ করে ছাড়ব। আমি নিজের ইচ্ছায় হিন্দু হয়েছি, আর আমি সেখানে কোনোদিনই ফিরে যাব না যেখানে নারীর কোনো সম্মান নেই। কোথায় আমার মেয়ে? ও যেখানে আছে নিরাপদে আছে। ডাকো ওকে, ওর স্বামী ওকে নিতে এসেছে। আমি তো শুনেছি তোমাদের ধর্মে জোর করা নাকি বারণ। ও যখন তোমার কাছে ফেরত যেতে চাইছে না, তখন কেন ওকে জোর করে ফিরিয়ে নিয়ে যেতে চাইছো? সন্ন্যাসী, তুমি যেটা করছো সেটা আর বরদাস্ত করা যাচ্ছে না। ভুলে যেও না যে আমরা পাঠান। আমি হাতের মুঠোয় নিজের প্রাণ নিয়ে ঘুরি। ধর্মপাল, এই লোকটার কান ধরে এখান থেকে বাইরে বের করে দাও। এটা কি করছো তোমরা? সন্ন্যাসী, তুমি কিন্তু আগুন নিয়ে খেলা করছো। আমাদের ধর্মের আধার হল সত্য, অহিংসা এবং প্রেম। তলোয়ার ক্ষয়ে যায়, তলোয়ার চালানো লোকের চিহ্নও মুছে যায়, কিন্তু সত্য, অহিংসা ও প্রেম কখনো মুছে না। এটা খেয়ে নিন স্বামীজি। স্বামীজি, যেদিন আপনি শান্তির বিয়ে দিয়েছেন এবং ওর সুরক্ষার সমস্ত ব্যবস্থা করে দিয়েছেন, মুসলমানদের মধ্যে চাঞ্চল্য বেড়ে গেছে। হাসান নিজামী তার বক্তৃতায় আর খবরের কাগজে ক্রমাগত বিষ উগড়ে দিচ্ছে। শুধু তাই নয়, গান্ধীজিও আর্য সমাজ, ঋষি দয়ানন্দ আর আপনার বিরুদ্ধে ক্রমাগত লিখে চলেছেন। এর ফলে পুরো মুসলিম সমাজ আপনার বিরুদ্ধে চলে গেছে। মুসলিমরা আমার বিরুদ্ধে? আমি তো মুসলমানদের বিরুদ্ধে নই। একজন সদাচারী মুসলমানকে এখানে নিয়ে এসো, দেখবে কেমন তাকে আমি বুকের মধ্যে আগলে রাখব।
আমরা সবাই এক ঈশ্বরের পুত্র। হয়তো পূজা পদ্ধতি ভিন্ন, ঈশ্বরের ভিন্ন রূপের উপাসনার ফলে ঈশ্বর কি আর বদলে যান? এ তো এই বিশ্বের কিছু মানুষ রয়েছে যারা সামাজিক প্রতিষ্ঠা আর রাজনৈতিক সুবিধার লোভে এই সত্যটাকে অস্বীকার করে। এই নিউমোনিয়াটা আপনাকে খুব ভোগাচ্ছে স্বামীজি। এবার আপনি তাড়াতাড়ি সেরে উঠুন। আর সেরে ওঠার ইচ্ছে নেই ধর্মপাল। এই শরীর আর দেশ সেবার অবস্থায় নেই। এখন শুধু এটুকুই ইচ্ছে যে নতুন জন্ম নিয়ে নতুন দেহ ধারণ করে নতুন উৎসাহে দেশের সেবা করব আর এই জীবনের বাকি কাজ শেষ করব। কে তুমি? এখানে কি মনে করে? আমার নাম আব্দুল রাশিদ। স্বামীজির সঙ্গে দেখা করতে এসেছি। স্বামীজির শরীরটা ভালো নেই। ওনার সঙ্গে দেখা করতে হলে ধর্মপাল বাবুর অনুমতি নিতে হবে। ঠিক আছে, আমি আবার আসব। বেশ। জি। ফিরে এলে যে? একবার দেখা করেই চলে যাব। শুধু দেখা করিয়ে দিন। আমি বহুদূর থেকে এসেছি। কে এসেছে একটু বলবে? তাকে ভেতরে নিয়ে এসো। এসো। আরে এসো এসো। খুব দুর্বল হয়ে পড়েছে, কিন্তু এতটাও দুর্বল নয় যে তুমি এত দূর থেকে এসেছো আর তোমার সঙ্গে দেখা করব না। কোথা থেকে এসেছো? কোনো বিশেষ কাজে নাকি? জি, ইসলাম নিয়ে কথা বলতে চাই।
অসুস্থ, একটু সুস্থ হয়ে উঠি, সে নিয়ে কথা বলতে পারলে খুব ভালো লাগবে। এসো আমার সাথে। জল পাওয়া যাবে? হ্যাঁ অবশ্যই, তুমি এখানেই দাঁড়াও, আমি জল নিয়ে আসছি। ঠিক আছে। ও